সবাইকে নমস্কার। আমি ডক্টর কৃষ্ণেন্দু সাহা, শিলিগুড়ি ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট। তো আজকে আমরা কিছু এমন একটা ডিসকাশন করতে চলেছি যেটা আমাদের বাড়িতে খুব কমনলি অনেকেরই হয়, সেটা হচ্ছে কোমরে ব্যথা। তো কোমরে ব্যথা এমন একটা জিনিস যেটা আমাদের জীবনে সবারই কোনো না কোনো সময় হয়েছে, না হলে আমাদের বাড়ির লোকের কারো না কারোর কোনো না কোনো সময় হয়েছে। বেশিরভাগ বয়স্ক যারা আছে তাদের এটা বেশিরভাগ করে হয়। তো প্রথম আমাদের যেটা বোঝা উচিত যে কোমর ব্যথাটা কেন হচ্ছে। কোমর ব্যথাটা আমাদের এই কারণে হয় কারণ আমরা দু পায়ে চলা মানুষ। এবার আমরা যখন দু পায়ে চলছি, আমাদের কোমরের উপর আমাদের পুরো শরীরের ওজনটা পড়ছে। এবার সেটা অনেক ক্ষেত্রে সেই ওজনটা আমাদের কোমরের হাড়গুলো সহ্য করতে পারে না। তার জন্য যেটা হয়, তার জন্য আমাদের কোমর ব্যথা হয়। অনেকে এটা বলেন যে মহিলাদের বেশি দেখা যায় যে কোমর ব্যথা হচ্ছে। হ্যাঁ, সত্যি কথা, মহিলাদের বেশি হয়। কারণটা প্রথম কথা হচ্ছে যে মহিলারা মাসকুলার স্ট্রাকচার ওয়াইজ ছেলেদের থেকে অনেকটা উইক। তারপরে এটা হচ্ছে মহিলাদের উপর অনেক চাপ যায়, যেমন প্রেগনেন্সির সময়, ডেলিভারির সময়, এমনকি ডেলিভারির পরেও বাচ্চাকে কোলে নিয়ে চলতে, এইসবের ক্ষেত্রে অনেক চাপ বেশি পড়ে মহিলাদের উপর কোমরে। তার জন্য ওনাদের কোমর ব্যথাটা বেশি হয়। ওভারঅল আজকে আমরা কিছু পয়েন্ট ডিসকাস করবো। মেইনলি আমরা যদি শর্টে বলি, মাত্র 12খানা পয়েন্ট আজকে আমরা ডিসকাস করবো যে কারণে আমাদের কোমর ব্যথাটা হচ্ছে। প্রথম কারণটা হচ্ছে অ্যাকিউট লাম্বোস্যাক্রাল স্ট্রেন। মানে সেটা কি? এটা হচ্ছে সব থেকে কমন কারণ কোমর ব্যথা হওয়ার। মোটামুটি দেখা যায় 20 থেকে 50 বছর বয়সের লোকের মধ্যে হঠাৎ করে কোনো কিছু তুললে বা কোমর ব্যাকালে বা এমন কিছু করলাম যেটা করতে আমরা খুব একটা অ্যাকাস্টমড নই, তখন সেই ক্ষেত্রে এই কোমর ব্যথাটা দেখা যায়। মোটামুটি আমরা একটা এক্সরে করি, এক্সরে করে খুব বেশি কিছু পাওয়া যায় না এটা কোমর ব্যথা, শুধু একটা লাম্বার লর্ডোসিস পাওয়া যায়। এটা আস্তে আস্তে রেস্ট নিলেই ঠিক হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে ওষুধ দিতে হয়, মানে অ্যানালজেসিস দিতে হয়, আর মাঝে মাঝে মাসল রিল্যাক্সেন্স দিতে হয়। সেকেন্ড কারণ হচ্ছে পোস্চারাল ব্যাকিং। পোস্চারাল ব্যাকিং মানে হচ্ছে আমাদের পজিশনের কোনো ভুলের জন্য, ভুলভাবে শোয়া, ভুলভাবে বসা বা বেশি ঝুঁকে কাজ করা, তাতে কি হচ্ছে আমাদের কোমরের হাড়, লিগামেন্ট, মাসেল, ডিস্ক এগুলোর উপর অকারণে বেশি চাপ সৃষ্টি হচ্ছে। তো এই চাপ সৃষ্টি হওয়ার জন্য এই কোমর ব্যথাটা হয়। এটা আমরা আটকানোর জন্য কিছু এরোবিক এক্সারসাইজ করার কথা বলি, পোস্চার ঠিক করতে বলি, আর যদি তাতে না হয় তখন ওষুধ দেওয়া হয়, এইসব দেওয়া হয়। 3 নম্বর কারণ হচ্ছে মোটামুটি কম বয়স্ক লোকের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে ইনফেকশাস কজ। কোন রকম ইনফেকশন হতে পারে, যেমন টিউবারকুলোসিস বা স্পাইনাল টিউবারকুলোসিস যখন হয়, তখন তার সঙ্গে কোমর ব্যথার সঙ্গে পেশেন্ট আমাদের এসে বলে যে আমাদের রাতে অনেক বেশি ঘাম হচ্ছে, আমাদের জ্বর আসছে, বা হঠাৎ করে আমাদের ওজন খুব কমে গেছে। তখন আমরা সন্দেহ করি যে কোমরে সম্ভবত টিউবারকুলোসিস হয়েছে। সেটা আবার সন্দেহটাকে আমাদের ঠিকভাবে কি করে প্রমাণ হবে, সেটা হচ্ছে আমাদের আরো কিছু টেস্ট করতে হয়, এমআরআই করতে হয়, সিটি স্ক্যান করতে হয়, সিএসএফ স্টাডি করতে হয়, তাতে আমরা বুঝতে পারি যে এটাতে তাহলে কোমরে টিউবারকুলোসিস হয়েছে। আরেকটা ইনফেকশন খুব কমনলি হয়, সেটা হচ্ছে পায়োজেনিক ডিসকাইটিস। এটাতে যেটা হয়, খুব বাজেভাবে একটা ব্যথা হয় পেশেন্টের, মানে এতটাই বেশি ব্যথা হয় যে পেশেন্টের খাটে কেউ নাড়া দিলে ব্যথায় কেঁদে ওঠে। তো সেই সব ক্ষেত্রে আমাদের ধরে নিতে হয় যে আমাদের সম্ভবত একটা ইনফেকশাস কজে কোমর ব্যথা হচ্ছে। 4 নম্বর কজ হচ্ছে কোনো অটোইমিউন ডিজিজ, যেমন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইসিস। এটাতে যেটা হয়, কোমরে ব্যথা নিয়ে আসে এবং এই ব্যথাটা সকালবেলা বেশি থাকে। তারপর আস্তে আস্তে যখন দিন যাচ্ছে তখন ব্যথাটা কমতে থাকে। এটার জন্য আমরা কিছু এক্সরেতে বোঝা যায়। তারপর আরো কিছু বায়োমার্কার্স আছে, যে বায়োমার্কার্স গুলো টেস্ট করলে আমরা বুঝতে পারি যে তাতে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইসিস হয়েছে। তার জন্য চিকিৎসা সেই অনুযায়ী করা হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কডা ইকুইনা সিনড্রোম। এটা হচ্ছে অনেকগুলো সমস্যা একসঙ্গে হচ্ছে। এটা আমরা কখন সন্দেহ করি? আমরা সন্দেহ করি যখন দেখি যে দুটো পায়ে সমানভাবে ব্যথা হচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, অসাড় হয়ে যাচ্ছে এবং পেচ্ছাপ পায়খানা ঠিক মতন ধরে রাখতে পারছে না। তখন আমরা সন্দেহ করি যে সম্ভবত এই একটা সিনড্রোম হতে পারে, এবং সেটা প্রমাণ করার জন্য আমাদের সিটি স্ক্যান বা এমআরআই হয়। 6 নম্বর কারণ আমরা বলি, সেটা হচ্ছে ভার্টিব্রাল ফ্র্যাকচার। এবার সেটা দুটো ক্ষেত্রে হতে পারে, একটা হচ্ছে কম বয়সের ক্ষেত্রে হতে পারে, দ্বিতীয় হচ্ছে একটু বেশি বয়সে হতে পারে। প্রথমে বেশি বয়সটা বলি, কারণ সেটা বেশি কমনলি। সেটা হচ্ছে আমরা দেখি বয়স্ক লোকজন যারা, তাদের হাড়ের মধ্যে
ক্যালসিয়ামের মাত্রাটা কমে যাচ্ছে। এবার ক্যালসিয়ামের মাত্রাটা কমে যাওয়ার ক্ষেত্রে যেটা হয়, হাড়গুলো পাতলা হয়ে যায়, অল্প একটু চোট পেলেই হাড়গুলো নড়বড়ে হয়ে ভেঙে পড়ে। সেটা একটা কমন কজ কোমর ব্যথা। সেটা আমাদের দেখার জন্য আমাদের এক্সরে করে নিতে হয় বা এমআরআই করতে হয়। কম বয়সের লোকজনে যেটা হয় তখন হচ্ছে হঠাৎ করে মনে করুন কোনো এক্সারসাইজ করছে, কোনো ভারী জিনিস তুলেছে বা কোনো ইনজুরি হয়েছে, সেই ক্ষেত্রে একটা ট্রমা হতে পারে। ট্রমার জন্য একটা কোমরের হাড়টা ভাঙতে পারে, তার জন্য এরকম অসহ্য কোমর ব্যথা হয়। 7 নম্বর খুবই মারাত্মক একটা কারণ, সেটা হচ্ছে কোনো ম্যালিগন্যান্সি। ম্যালিগন্যান্সি মানে ক্যান্সার। ক্যান্সারটা এটা হতে পারে যে শরীরের অন্য কোনো ভাগে হয়েছে, অন্য কোনো ভাগে হওয়ার পরে সেটা আস্তে আস্তে ছড়িয়ে গেছে রক্তের মাধ্যমে, এবং ছড়িয়ে গিয়ে যেটা হয় কোমরের হাড়ের মধ্যে এসে একটা ছোট দানা এসে লাগে প্রথমে, তারপর সেটা আস্তে আস্তে একটা টিউমারের মাত্রায় হয়ে যায়। তো সেটা হচ্ছে ম্যালিগন্যান্সি। সেটার জন্য আমাদের যেটা করতে হয়, আমরা আইডিয়ালি দেখতে হবে আমাদের কোথায় মেইন ক্যান্সারটা হয়ে থাকে। ইউজুয়ালি প্রস্টেট হতে পারে, ব্রেস্ট হতে পারে, বোন হতে পারে। তো সেটা দেখে আমরা সেটা ইনভেস্টিগেশন করে তারপরে আমরা বুঝবো যে মেটাস্টেসিসটা কোথা থেকে হচ্ছে এবং স্পাইনে কতটা এফেক্টেড হয়েছে, সেটা আমরা এক্সরে দেখে বা এমআরআই দেখে বুঝবো। 8 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকিউট ডিস্ক হার্নিয়েশন। এটা মোটামুটি 30 থেকে 50 বছরের লোকের মধ্যে দেখা যায়। সেখানে কি হচ্ছে, হঠাৎ করে ঝুঁকেছে বা কোনো কিছু ভারী জিনিস তুলতে গেছিল, তখন যেটা হয় ডিস্কটা দুটো হাড়ের মধ্যে থেকে বেরিয়ে আসে, অল্প মাত্রায় একটু বেরিয়ে আসে। তারপর যেটা হয়, দুটো হাড় যখন ওই ডিস্কের উপর চাপ দেয় তখন সেই জায়গাটা অসহ্য ব্যথা হয়, সেটা আমরা বলছি অ্যাকিউট ডিস্ক হার্নিয়েশন। এর জন্য আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে এমআরআই। তারপরে হচ্ছে 10 নম্বর বলা যায় সেটা হচ্ছে স্পন্ডোলাইসিস। এটা আমরা সবাই শুনেছি কোনো না কোনো সময়। স্পন্ডোলাইসিস যেটা হয়, স্পন্ডোলাইসিস একটা ছোট মাইক্রো ফ্র্যাকচার বলা যেতে পারে। মাইক্রো ফ্র্যাকচার হয়েছিল, ফ্যাটিক ফ্র্যাকচার হয়েছিল, তারপর সেটা ঠিকঠাকভাবে হিল করেনি এবং তার জন্য সেই চাপটা নিতে পারে না বলে ওই জায়গাগুলো ব্যথা হয়। আরেকটা এটা হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস। এটা হচ্ছে গ্রোয়িং এজে হয়, স্পেশালি অ্যাথলিটস হয়। এটা আমাদের এক্সরে দেখে মোটামুটি বোঝা যায়। 11 নম্বর কারণ হচ্ছে অস্টিওপোরোসিস। যেটা আমি আগে বলছিলাম যে বয়স্ক যারা আছে, স্পেশালি মহিলা বয়স্ক যারা আছে, তাদের হাড়গুলো পাতলা হতে থাকে। এবার হাড়গুলো পাতলা হওয়ার জন্য যেটা হয়, নড়বড় হয়ে যায় এবং তাদের ফ্র্যাকচার হওয়ার চান্সটা অনেক বেশি হয়ে যায়। তার সঙ্গে এই যে কোমর ব্যথা, এটাও বেড়ে যাওয়ার সম্ভাবনাটা বাড়ে। এটা ট্রিটমেন্ট হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফেট দিয়ে সেই হাড়েরটাকে ঠিকঠাক আবার শক্ত করে দেওয়া। এই সব কারণ বাদ দিয়েও লাস্ট একটা কারণ আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে সাইকোজেনিক ব্যাকএক। মানে আমরা কোনো কিছু সিটি স্ক্যান বা এমআরআই দিয়ে কিছু পাচ্ছি না, কিন্তু মহিলা বা ভদ্রলোক উনি এসে বারবার বলছেন যে আমার কোমর ব্যথা কমছে না। সেই ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিয়ে এগোতে হবে। মাল্টিডিসিপ্লিনারি মানে অর্থোপেডিক্স, একজন ফিজিশিয়ান এবং একজন সাইকিয়াট্রিস্ট, তিনজন মিলে যৌথভাবে এরা চিকিৎসাটা করতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের কোমর ব্যথার কারণ। চিকিৎসা আমি যেটা বলেছিলাম, চিকিৎসা অবশ্যই একজন ডাক্তারবাবুর কাছে যেতে হবে আপনাকে। একজন ডাক্তারবাবুর কাছে গিয়ে তারপর উনি ব্যথার ওষুধ দেবেন, মাসেল রিল্যাক্সেন্স দেবেন এবং একটা ফিজিওথেরাপিস্টের কাছে উনি রেফার করবেন যেন উনি ব্যায়ামগুলো দেখিয়ে দিতে পারে। এবার সেগুলোর সঙ্গে আপনার এটাও জেনে রাখা উচিত যে কোন কোন জিনিস বা কোন কোন সাইন্স, আমরা যেটাকে বলি রেড ফ্ল্যাগ সাইন্স, হলে আপনার কাছে একদমই সময় নষ্ট না করে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। তার মধ্যে প্রধান কারণটা হচ্ছে যদি দেখেন যে আপনার ব্যথা কন্টিনিউয়াসলি খুব বেশি মাত্রায় হচ্ছে, মানে পেনটা কনস্ট্যান্ট, মানে রাতেও হচ্ছে দিনেও হচ্ছে। তাছাড়া যদি দেখেন যে জ্বর আছে বা যদি দেখেন কোনো চোট লেগেছে, চোট লাগার পর হয়েছে, তখন কিন্তু তা সময় নষ্ট না করে চলে আসবেন। কোনো বয়স্ক লোকের ক্ষেত্রে যদি দেখেন যে হঠাৎ করে কোমর ব্যথা বেড়ে গেছে, তখন নিয়ে আসবেন আমাদের কাছে। কখনো যদি দেখেন যে পেচ্ছাপ পায়খানা ধরে রাখতে পারছে না, তখনও সেটা কিন্তু কোনো নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট হতে পারে। তো সেগুলো একটা রেড ফ্ল্যাগ সাইনের মধ্যে ধরে নেওয়া হয়। ধরে নিন পেশেন্টের আগে থেকে কোথাও ক্যান্সার হয়ে আছে, হঠাৎ করে এরকম বলছে কোমর ব্যথা, তখন আমাদের মাথায় যেটা রাখতে হয় যে সম্ভবত মেটাস্টেসিস হয়েছে, তো সেটাকে রুল আউট করতে হবে আমাদের। তাছাড়া অন্য অনেক ওষুধ আছে যেগুলো প্রলং ইউজ করলে এটা হয়, যেমন স্টেরয়েডস। তো এইসব কিছু কারণ যদি দেখেন তাহলে অবশ্যই কোনো সময় নষ্ট না করে আমাদের কাছে নিয়ে আসবেন। শেষে এটা বলে শেষ করি যে কোমর ব্যথার কারণ, চিকিৎসা অল্প করে বলা হলো।
আমাদের সবার চেষ্টা থাকা উচিত যেন কোমর ব্যথা আমাদের না হয়। তার জন্য কিছু জিনিস করতে হবে আমাদের, কিছু জিনিস সিম্পল কটা জিনিস মেনে চলে সেগুলো একটু অ্যাভয়েড করা যায়। যেমন ভারী জিনিস না তোলা, কোমর ঝুঁকিয়ে কাজ না করা, এই দুটো জিনিস মোটামুটি যদি অ্যাভয়েড করি তাহলে আমাদের অনেকটা কিন্তু কোমর ব্যথাটা কমে যায়। আর কিছু কিছু এক্সারসাইজ আছে যেগুলো স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজ বলে, সেগুলো একটা ফিজিওথেরাপিস্ট বা অর্থোপেডিক্সের সঙ্গে কথা বলে ওনার কাছে দেখে নিয়ে সেই এক্সারসাইজগুলো যদি ঘরে করা যায় তাহলে কিন্তু কোমর ব্যথাটা অনেকটাই আটকে রাখা যায় এবং ভালো এবং সুস্থ থাকা যায়। আপাতত এটুকুই বলবো। নমস্কার, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করি আজকের এই আলোচনা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতেও ভুলবেন না, কারণ অল নোটিফিকেশন অন করলেই আমরা যখনই পরবর্তীকালে কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিও আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে। টিল দেন, টেক কেয়ার and stay fit, be healthy. Thank you.